আসসালামু আলাইকুম, স্বাগতম শিশু টিউশন স্কুলে। গত ক্লাসে আমরা বাংলা প্রথম ক্লাসটি আলোচনা করেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি ভাষারীতি অনুসারে। ভাষারীতির বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, সাধু ও চলিত রীতির বিকাশ আলোচনা করেছিলাম। আর বলেছিলাম যে আজকে নতুন করে যে বিষয়টি আলোচনা করব তা হলো বাংলা ভাষার শব্দ। জানা যাক আসলে শব্দ কি। এক বা একাধিক বর্ণ, ধ্বনি মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলবে। শব্দ কি সেটা জানা হলো। এখন আমরা জানবো শব্দের শ্রেণীভাগ। আসলে শব্দকে কয়টি ভাগে বিভক্ত হয়? শব্দকে মূলত তিনটা উপায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে গঠন অনুসারে, দ্বিতীয়টি হচ্ছে অর্থ অনুসারে, তৃতীয়টি হচ্ছে উৎপত্তি অনুসারে। আমরা এখন দেখবো যে গঠন অনুসারে কয়টি ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। অর্থ অনুসারে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যৌগিক, দুই নম্বর হচ্ছে রূঢ় বা রূঢ়ি, হচ্ছে যোগ রূঢ়। এবার আমরা আসবো শব্দের উৎপত্তি অনুসারে কয়টি ভাগে ভাগ করা যায়। উৎপত্তি অনুসারে একটু পাঁচটি ভাগে ভাগ করা যায়। এক তৎসম, দুই অর্ধ তৎসম, তিন তদ্ভব, চার হচ্ছে দেশি, পাঁচ হলো বিদেশি। বন্ধুরা এবার আলোচনা করব এটা মানে কোনটি কিভাবে। গঠনের দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। এখন আমরা বুঝবো আসলে মৌলিকটা কি আর সাধিতটা কি। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। একে আবার স্বয়ংসিদ্ধ শব্দ বলা হয়। এর উদাহরণ হলো হাত, বই, ফুল, মুখ, ভাই বোন, মাছ ইত্যাদি। সাধিত শব্দ মৌলিক শব্দ বা ধাতু প্রকৃতির সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যোগে কিংবা সমাস নিষ্পন্ন হয়ে যেসব শব্দ গঠিত হয় তাদেরকে বলা হয় সাধিত শব্দ। এটা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি উপসর্গ যোগে হচ্ছে পরাজয়, উপহার, উপকার। প্রত্যয় যোগে হচ্ছে চলন্ত, পড়ন্ত, ঢাকাই। সমাস যোগে নীল পদ্ম, যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম। মা ও বাবা, মা বাবা। গঠন অনুসারে আমরা দেখলাম শব্দের অর্থগত অনুসারে। এবার দেখব শব্দের শ্রেণী বিভাগ। শব্দের অর্থগত অনুসারে শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে তিন প্রকার। মৌলিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। প্রথমটা হচ্ছে যৌগিক শব্দ। যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয় এবং প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করলে যে সকল শব্দের অর্থ পাওয়া যায় তাদের যৌগিক শব্দ বলে। যেমন গৈযোগক, গায়ক, অর্থ হচ্ছে গান যে করে। এবার আমরা যাব রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। যে সকল প্রত্যয় নিষ্পন্ন বা উপসর্গযুক্ত শব্দ এর প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ প্রকাশ না করে জনসমাজে প্রচলিত পৃথক অর্থ বোঝায় তাকে বলা হয়
রূঢ় বা রূঢ়ি শব্দ, যেমন হস্তি, হস্তযোগী অর্থাৎ হস্ত আছে যার, কিন্তু প্রচলিত অর্থে হস্তি বলতে একটি পশুকে বোঝায়। বাঁশি, বাঁশ যোগ ই, বাঁশ দিয়ে তৈরি, কিন্তু প্রচলিত অর্থে বাদ্যযন্ত্রকে বোঝায়। যোগ রূঢ় শব্দ 3 নম্বর, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেগুলোকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে অনেক কিছুই জন্মে, কিন্তু সাধারণত পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বোঝায়। এছাড়া সরস, ডাকাত, রাজপুত, অসুখ ইত্যাদি যোগরূঢ় শব্দ। এবার আমরা দেব উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। উৎপত্তি অনুসারে আমি আগেই বলেছিলাম 5টি ভাগে ভাগ করা যায়, যথা 1 তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, যে শব্দ সংস্কৃতি ভাষা থেকে কোনো রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেই সব শব্দকে আমরা তৎসম শব্দ বলি। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, মস্তক, অন্ন, বস্ত্র, গৃহ, অশ্ব ইত্যাদি। অর্ধ তৎসম, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে, সেই সকল শব্দকে অর্ধ তৎসম। যেমন নিমন্ত্রণ, অর্ধ তৎসম হচ্ছে নেমন্ত্রণ। গৃহিণী, অর্ধ তৎসম হচ্ছে গিন্নি। যেমন ঔষধ, ওষুধ। 3 নম্বরে আমাদের হচ্ছে তদ্ভব শব্দ, যে সকল সংস্কৃতি শব্দ যুগ যুগান্তর ধরে বিবর্তনের পথে প্রাকৃত অপ্রভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে, সেই সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। আমরা একসঙ্গেই 3টা বলতে পারি। কর্মকার হলো তৎসম শব্দ, এর অর্ধ তৎসম শব্দ হচ্ছে কর্ময়ার, আর তদ্ভব শব্দ হচ্ছে কামার। যেমন হস্ত হচ্ছে তৎসম শব্দ, হস্থ হচ্ছে অর্ধ তৎসম শব্দ, হাত হলো তদ্ভব শব্দ। চন্দ্র হলো তৎসম শব্দ, চন্দ, চন্দ হলো অর্ধ তৎসম শব্দ, চাঁদ হলো তদ্ভব শব্দ। মস্তক হলো তৎসম শব্দ, আর অর্ধ তৎসম হলো মস্তক, আর তদ্ভব হলো মাথা। সর্প হইল তৎসম শব্দ, অর্ধ তৎসম হইল সর্প, সাপ হলো তদ্ভব শব্দ। এবার আমরা চলে যাই দেশি শব্দ। বাংলাদেশে আদি জনগোষ্ঠীর ভাষা আর যে শব্দিক উপাদান এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকে দেশি ভাষা বলে। যেমন হাঁড়ি, হুতুম, বাবুই, ঢেকি, পাতিল, দরজা, কদু, জলপাই, ট্যাংরা, কুড়ি, ডাব, ঝিনুক ইত্যাদি। এবার আমরা চলে যাব বিদেশি শব্দ। বিভিন্ন বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বিকৃত কিংবা অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলব। এইসব শব্দ আরবি ভাষা, ফার্সি, ওলন্দাজ, জাপানি, বর্মি, চীনা ইত্যাদি ভাষা থেকে এসেছে। যেমন ফার্সি ভাষা থেকে আসছে আইন, কানুন, নবাব, বাহাদুর, বাদশাহ, জমিদার, জায়নামাজ, নামাজ, রোজা,
বেহেস্ত, দোজক ইত্যাদি। বিদেশি শব্দের মধ্যে ফার্সি শব্দের আরও কিছু শব্দ আছে, যেমন জানোয়ার, একতারা ইত্যাদি। আরবি ভাষা থেকে আসছে ইমান, উজু, কোরবানি, কুরআন, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। এছাড়াও আরবি ভাষা থেকে আরও আছে আদালত, উকিল, অজুহাত, আতর, নকশা ইত্যাদি। অন্যান্য বেশ কয়েকটি বিদেশি ভাষার শব্দ আছে, যেমন ইংরেজি থেকে আসছে অফিস, আফিম, স্কুল, ইউনিভার্সিটি, ইঞ্জিন, কম্পিউটার, ইন্টারনেট, মাস্টার ইত্যাদি। ক্যালেন্ডার। পর্তুগিজ শব্দ থেকে আসছে আনারস, আলপিন, পাউরুটি, চাবি, কফি, টুপি, তোয়াল ইত্যাদি। ফরাসি শব্দ থেকে আসছে কার্তুস, রেস্তোরাঁ, বিস্কুট, জাহাজ ইত্যাদি। ওলন্দাজ শব্দ থেকে আসছে ইস্কাপন, টেক্কা, তুরুপ, রৈতন, হরতন ইত্যাদি। হিন্দি শব্দ থেকে আসছে পানি, বাচ্চা, চানাচুর ইত্যাদি। দাদা, নানা। গুজরাটি শব্দ থেকে এসছে খদ্দর, হরতাল, জয়ন্তী। হরতাল শব্দটা প্রায় বিভিন্ন এমসিটিতে থাকে। গুজরাটি শব্দের হলো খদ্দর আর হরতাল। সিংহলি শব্দ থেকে আসছে সিডর, পাঞ্জাবি শব্দ থেকে আসছে চাহিদা, ইতালিয়ান শব্দ থেকে আসছে সনেট, মেক্সিকান শব্দ হলো চকলেট। ইম্পর্টেন্ট একটা মেক্সিকান শব্দ হলো চকলেট। সবচেয়ে বেশি আসছে তুর্কি শব্দ। তুর্কি শব্দ হলো উর্দু, লাশ, তালাশ ইত্যাদি। আরও আসে চীনা শব্দে চা, চিনি, লিচু, এলাচি, এগুলো হচ্ছে চীনা শব্দ। বার্মিজ, অর্থাৎ মায়ানমার থেকে যে শব্দগুলো আসে সেগুলো হচ্ছে বার্মিজ। এগুলো হলো লুঙ্গি, জামা। জাপানি শব্দ কিছু আছে বাংলায়, যেমন রিক্সা। গ্রিক শব্দ দাম। বাংলা ভাষায় কিছু ব্যবহৃত মিশ্র শব্দ আছে এছাড়াও। এই মিশ্র শব্দ হচ্ছে আইনজীবী। আইনজীবীটা হলো ফার্সি প্লাস তৎসম মিশ্র। রাজা, বাচ্চা তৎসম প্লাস ফার্সি। হেড পণ্ডিত ইংরেজি প্লাস তৎসম। মাস্টার মশাই ইংরেজি প্লাস তদ্ভব। এরকম বেশ কিছু আছে। তবে যে সকল শব্দগুলো আলোচনা করা হলো এগুলোই সাধারণত ভর্তি পরীক্ষাগুলোয় থাকে। আশা করি আপনারা বারবার এটা অনুশীলনের মাধ্যমে থাকবেন এবং বারবার ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।